আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার অনলাইন ক্লাস শুরু করছি। আজকের পাঠ উপস্থাপনায় রয়েছি আমি, ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, মোমিনুন্নেছা, সরকারি মহিলা কলেজ। তো আমাদের আজকের পাঠ ছবি দেখে হয়তো বা কিছুটা উপলব্ধি করতে পেরেছো। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য তৈরিকৃত আমার আজকের রুই মাছ সম্পর্কিত তৃতীয় ক্লাস। এর আগের ক্লাসগুলিতে আমি রুই মাছের প্রাথমিক পরিচিতি, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে পড়িয়েছিলাম, এর ধমনীতন্ত্র, শিরাতন্ত্র সম্পর্কেও আমি পড়িয়েছি। তো আজকের ক্লাসে তোমরা নিশ্চয়ই ফুলকার ছবি দেখতে পাচ্ছ এবং এর শ্বসন কৌশল দেখতে পাচ্ছ। তাহলে তোমরা অবশ্যই এতক্ষণে বুঝে গেছো আজকের পাঠ রুই মাছের শ্বসনতন্ত্র। তো আসো আমরা মূল পাঠে প্রবেশ করি। শ্বসন বলতে আসলে আমরা কি বুঝি, তাই না? আমরা তো সবাই জানি শ্বসন বলতে আমরা কি বুঝি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয় এবং খাদ্যের স্থিতিশক্তি তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত হয়, তাকেই শ্বসন বলে। আর দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ শ্বসন কাজে অংশগ্রহণ করে তাদের একত্রে শ্বসনতন্ত্র বলে। বর্তমানে এ তন্ত্রকে গ্যাস বিনিময় তন্ত্র বা গ্যাসেস এক্সচেঞ্জ সিস্টেমও বলা হয়ে থাকে। আমরা এখানে গ্যাস এক্সচেঞ্জ ইন ফিশে দেখতে পাচ্ছি কিভাবে একটা ফিশের মুখ দিয়ে পানি ঢুকছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মুখ দিয়ে পানি প্রবেশ করছে এবং এই পানিতে দ্রবীভূত অক্সিজেন তার এই ফুলকার ভিতরে যে কৌশিক জালিকাগুলি আছে এই কৌশিক জালিকার মাধ্যমে শোষিত হয়ে আবার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে শ্বসন কাজের সাথে জড়িত যে সকল তন্ত্র রয়েছে তাদের একত্রে শ্বসন তন্ত্র বলে। আর শ্বসন হচ্ছে জৈব রাসায়নিক একটি প্রক্রিয়া এবং সেটা অক্সিজেনের উপস্থিতিতে হতে হবে। অবশ্যই অক্সিজেন থাকতে হবে, যেহেতু অক্সিজেন ছাড়া কোনো প্রাণীর জীবন ধারণ অসম্ভব। তাই এই অক্সিজেনের উপস্থিতিতেই কোষের খাদ্য জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয় এবং খাদ্যের স্থিতিশক্তি তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত হয়। মানে খাদ্যের ভিতরে যে শক্তিটা সেটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গতিশক্তিতে রূপান্তরিত করে। এই যে আমরা চলন প্রক্রিয়া সম্পন্ন করছি, আমাদের শরীরের বিভিন্ন যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে সেগুলিতে যে শক্তি দরকার হয় সেই শক্তিগুলো পুরাটাই খাদ্য থেকে আসে। আর খাদ্যের শক্তিটা শরীরে ব্যবহৃত হতে পারতো না যদি না অক্সিজেনের উপস্থিতি থাকতো। তো আসো আমরা পরের স্লাইডে যাই। রুই মাছ আমাদের পরিচিত মাছ, এটি একটি বনি ফিশ অর্থাৎ অস্থিময় একটি মাছ এবং জলজ প্রাণী হয়। রুই মাছ পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে এবং আমরা জানি যে 4 জোড়া ফুলকা এই মাছের শ্বসন অঙ্গ। গত ক্লাসে ফুলকাগুলি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, আজকে ফুলকার গঠনগুলি বলবো। যে প্রতিটি ফুলকা কানকো বা অপারকুলাম দ্বারা আবৃত থাকে। দেখতে পাচ্ছ এখানে একটা ফুলকার ছবি এবং এরা দুই পাশে গলবিলের দুই পাশে দুটি ফুলকা প্রকোষ্ঠে অবস্থান করে। গলবিলের পার্শ্ব প্রাচীরে 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে। দুটি ফুলকা ছিদ্রের মধ্যবর্তী গলবিলের প্রাচীর অস্থি দ্বারা গঠিত, যাকে ফুলকা আর্চ বলে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফুলকা আর্চ, মাঝখানের যে এটা ফুলকার ইংরেজি নাম হলো গিল, ইংরেজি নাম গিল। এই গিল আর্চ বলা হয় অর্থাৎ কাটা। মাঝখানে এই যে ফুলকা ফিলামেন্ট বলা হয় এগুলিকে, চিরুনির মতো দেখতে পাচ্ছ, চিরুনির পাতের মতো চিকন চিকন, ঠিক চিরুনি না চুলের মতোই বলা যায়, তাই না? এটা কাটার সাথে সংযুক্ত থাকে। আর এই পাশে যেগুলি থাকে সেটা হচ্ছে গিল র্যাকার, অর্থাৎ গিল র্যাকারের কাজ হচ্ছে এদের যে কোনো খাদ্য কণ ছাড়া অন্য কোনো কিছু আটকে দেওয়ার কাজটা এরা করে থাকে। এরা ছাঁকনির কাজ করে থাকে গিল র্যাকারটা। আর এটা হচ্ছে নিচের অংশটা, আর এটা হচ্ছে উপরের অংশটা। এটা আপার লিম্ব বলা হচ্ছে আর এটা হচ্ছে লোয়ার লিম্ব বলা হচ্ছে।
তাহলে আমরা এখানে একটা ফুলকার পূর্ণাঙ্গ, এটা কিন্তু অরিজিনাল ফুলকা, কোনো আঁকানো টাকানো ছবি এটা না। তাহলে দেখতে পাচ্ছ ফুলকাটা ঠিক এরকমই থাকে। এখন আমরা এর পরের স্লাইডে যাই। এখানেও ফুলকাগুলিকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই যে 4 জোড়া ফুলকা দেখতে পাচ্ছ, ঠিক 4 জোড়া, 1 2 3 4, 1 2 3 4 জোড়া ফুলকা। আর এই যে একটা ফুলকা দেখা যাচ্ছে, এটা কিন্তু সিউডোব্রাঙ্ক বলে, অর্থাৎ এটা একটা ফিলামেন্ট, একসারি ফিলামেন্ট থাকে এখানে, এবং এখানে কোনো ব্লাড যায় না। এটা জাস্ট ফলস একটা ফুলকা, অর্থাৎ সিউডোব্রাঙ্ক। এখানে দেখতে পাচ্ছ যে এদের মধ্যে 4টি ফুলকা আর্চ একটি করে ফুলকা বহন করে। এই যে 4টি ফুলকা আর্চ এই যে একটি করে ফুলকা বহন করছে। এবং পঞ্চম আর্চ, এই যে পঞ্চম আর্চ, এটা কোনো ফুলকা বহন করে না, এবং এটা হাইওয়েড আর্চের হ্রাসপ্রাপ্ত ফুলকা বা সিউডোব্রাঙ্কিয়া কানকোর ভেতরের দিক থেকে একটি চাকের মতো লেগে থাকে। এই যে চাকের মতো এটার সাথে লেগে আছে। এটা কোনো আহ, ফুলকা মানে কোনো ইয়ে বহন করছে না, আর্চের সাথে এটা লেগে থাকছে। এবং এতে একমাত্র এক সারি ফুলকা ফিলামেন্ট থাকবে। যে এক সারি ফুলকা ফিলামেন্ট দেখা যাচ্ছে, এক সারি, প্রত্যেকটাতে কিন্তু ডাবল ডাবল, এখানে ডাবল ডাবল ফুলকা ফিলামেন্ট রয়েছে, কিন্তু এটাতে এক সারি ফুলকা ফিলামেন্ট থাকবে। এবং এটা কানকোর ভিতরের দিকে একটি চাকের মতো লেগে থাকে, এবং এখানে কিন্তু ব্লাডও আসে না পরিশোধনের জন্য, যার কারণে দেখো এটার কালারটাও কিন্তু সাদাটে ধরনের। তাহলে ফুলকা আর্চের ভিতরের দিকে কলবিল প্রাচীর থেকে কয়েকটি ভাঁজের মতো সৃষ্টি হয়, এদেরকে ফুলকা র্যাকার বলে। এবং ফুলকা র্যাকার গুলো ফুলকাগুলোকে কঠিন বস্তুর ঘর্ষণ থেকে রক্ষা করে। এই যে ফুলকা র্যাকারটাকে আমি দেখিয়েছিলাম, এই যে ফুলকা র্যাকার, অর্থাৎ বাইরের ঘর্ষণজনিত আঘাত থেকে এই ফুলকা ফিলামেন্টকে, ফুলকা আর্চকে রক্ষা করছে। প্লাস হচ্ছে যে কোনো খাদ্য ছাড়া অন্য কোনো জিনিসগুলিকে ছেঁকে দিচ্ছে। আচ্ছা, এখন প্রতিটি ফুলকা 2 সারি ফুলকা ল্যামেলা বা ফিলামেন্ট বহন করে। ফিলামেন্ট তো দেখেছো, ফিলামেন্ট হচ্ছে 2 সারি বহন করে। এগুলো ভিতরের দিকে ব্রাঙ্কিয়াল আর্চের সাথে যুক্ত থাকে, এবং প্রত্যেক সারি ফুলকা ল্যামেলাকে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বলা হয়। এবং 2 সারি হেমিব্রাঙ্কের মধ্যে যেটা হ্রাসপ্রাপ্ত ইন্টারব্রাঙ্কিয়াল পর্দা থাকে, যার ফলে হেমিব্রাঙ্কের ডগাগুলো মুক্ত থাকে। এবং প্রতিটি ফুলকা ল্যামেলা অনেকগুলো ছোট ছোট এরকম আড়াআড়ি ভাবে সাজানো পাত বা প্লেট বহন করে। এই পাতলা প্লেটগুলো এপিথেলিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, এবং দেহের ভিতরে রক্তনালিকার কৌশিক জালিকাগুলো বিস্তৃত থাকে, এবং পাতগুলোর এক পাশ দিয়ে অন্তর্বাহী অর্থাৎ এফারেন্ট ও অপর পাশ দিয়ে বহির্বাহী বা ইফারেন্ট রক্তনালিকা বিস্তৃত হয়। আমরা চিত্রটা দেখলে আমাদের কাছে ব্যাপারটি আরো সুন্দর ক্লিয়ার হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি মাছের ফুলকাগুলি, এই যে গিল র্যাকার, ফিলামেন্ট, গিল আর্চ, এবং এটাকে যখন আমরা বিবর্ধিত ভাবে দেখি, বিবর্ধিত ভাবে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে গিল র্যাকারটাকে আরো বড় হিসাবে দেখা যাচ্ছে। এবং এই যে আর্চটা, এই আর্চটার ভিতরে এই যে ফিলামেন্ট, এবং প্রত্যেকটা ফিলামেন্ট কি দ্বারা গঠিত, আমরা বলছি যে ল্যামেলা দ্বারা। এই যে এরকম ছোট 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 পাতের মতো, প্লেটের মতো সারি 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 ল্যামেলা থাকে, এবং এই ল্যামেলাগুলি কৌশিক জালিকা দ্বারা পূর্ণ থাকে। কৈশিক জালিকা দ্বারা পুরোপুরি পূর্ণ। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এফারেন্ট রক্তবাহিকা, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসছে, এসে পরিশোধিত হচ্ছে, অর্থাৎ ল্যামেলাতে পরিশোধিত হচ্ছে। কিভাবে পরিশোধিত হচ্ছে, অর্থাৎ পানিতে দ্রবীভূত অক্সিজেনটাকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তারা গ্রহণ করে নিচ্ছে, এবং নিয়ে বহির্বাহী অর্থাৎ ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী দ্বারা চলে যাচ্ছে। এই যে ব্লাডটা আসার ফলে এই যে পরিশোধিত হলো, পরিশোধিত হয়ে এটা আবার লাল হয়ে অর্থাৎ অক্সিজেন যুক্ত হয়ে সে আবার সারা শরীরে ফেরত যাবে। এই যে ফিলামেন্ট উইথ ল্যামেলি, ল্যামেলি এরকম পাতলা পাতলা পাত দ্বারা গঠিত প্রত্যেকটা
আলাদা আলাদা পাত। এই যে এরকম বলছি যে দুই সারি ফুলকা ল্যামেলাকে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বলে। এই যে এরকম যে দুই সারি, এই যে এটা হেমিব্রাঙ্ক, এবং এখানে আন্তঃব্যবধায়ক পর্দা থাকে, যার ফলে এরা দুইটা আলাদা আলাদা থাকে, মানে মুখ দুইটা জোড়া লাগানো থাকে না। এখানে যেটা বলা হয়েছে যে ছোট প্রতিটি ফুলকা ল্যামেলা অনেকগুলো ছোট ছোট আড়াআড়ি পাত বা প্লেট বহন করে, এটা তো বললামই ল্যামেলাগুলি। আর দুই সারি হেমিব্রাঙ্কের মধ্যে হ্রাসপ্রাপ্ত ইন্টারব্রাঙ্কিয়াল পর্দা থাকে, যার ফলে হেমিব্রাঙ্কের ডগাগুলি মুক্ত থাকে। এই যে এখানে হেমিব্রাঙ্কের ডগাগুলি মুক্ত, এই মুক্ত থাকার কারণ কি? এই যে আন্তঃব্যবধায়ক পর্দা, এই আন্তঃব্যবধায়ক পর্দা থাকার কারণে এটা মুক্ত থাকছে, এবং এই পাতগুলিকে বলা হচ্ছে ল্যামেলা, এবং ল্যামেলাগুলি কৈশিক জালিকা দ্বারা পরিপূর্ণ থাকে। এখন আমরা রুই মাছের শ্বসন কৌশল সম্পর্কে জানবো। আমরা গিল আর্চ কি, গিল র্যাকার কি, গিল ফিলামেন্ট কি, সবগুলি সম্পর্কে আমরা অবহিত হলাম। ল্যামেলা কি এবং ল্যামেলার মধ্যে কি থাকে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা অবহিত হলাম। এখন কিভাবে সে শ্বসন কৌশলটা সম্পন্ন করে সেটা সম্পর্কে আমরা জানবো। আমরা জানি যে অক্সিজেন প্রত্যেকটা প্রাণীর জন্যই অবশ্যম্ভাবী, সেটা আমি প্রথমেই বলে নিয়েছি। এবং রুই মাছের শ্বসন ক্রিয়া শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ এই দুই ধাপে সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে ফুলকা প্রকোষ্ঠ শোষণ মানে চোষণ পাম্প হিসাবে, সাকশন পাম্প হিসাবে কাজ করে। ফুলকা প্রকোষ্ঠটা যখন পানিটা ভিতরে ঢুকে, এই যে মুখ দিয়ে যখন পানিটা ঢুকলো, তখন এটার যে অপারকুলাম ভালভটা আছে সেটা আটকে যায়, অপারকুলাম ভালভটা আটকে যায়, যার ফলে এখানে পানির একটা চাপের সৃষ্টি হয়। চাপের সৃষ্টি হওয়ার ফলে যখন সে শ্বাস ত্যাগ করবে তখন মুখটা বন্ধ হয়ে যাবে, আর এখানকার অপারকুলামটা খুলে যাবে। খুলে যাওয়ার ফলে পানিটা এদিক দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ ঢুকছে এদিক দিয়ে, বের হবে অপারকুলাম ভালভ দিয়ে। অর্থাৎ এই ক্ষেত্রে ফুলকা প্রকোষ্ঠ টা চোষণ পাম্প হিসেবে কাজ করে, সে পাম্প করে পানিটা ভিতরের দিকে টেনে নেয়, এবং এর ফলে অন্তর্বাহী ধমনী অর্থাৎ অ্যাফারেন্ট যে ধমনী রয়েছে সেটা তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে ফুলকায় প্রবেশ করায়। অর্থাৎ সে যখন পানিটা প্রবেশ করানোর জন্য পাম্প করা শুরু করে, তখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুলকায় আসে, এবং ফুলকায় অবস্থিত কৈশিক যে জালক আছে, কৈশিক জালকের কথা আমি দেখালাম, ল্যামেলায় অবস্থান করে। জালক থেকে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড পানিতে নির্গত হয়ে যায়, এবং পানি থেকে দ্রবীভূত যে অক্সিজেন সেটা ফুলকার কৈশিক জালকে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে, এবং এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন বহির্বাহী অর্থাৎ ইফারেন্ট ধমনীর মাধ্যমে সারা দেহে বাহিত হয়। এই যে ডিরেক্ট অফ ওয়াটার ফ্লো অর্থাৎ ডিরেকশন, এটা দিয়ে পানির ওয়াটার ফ্লো, গিল আর্চ, আর্চের ভিতর দিয়ে অ্যাফারেন্ট ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী প্রবেশ করেছে, এই যে ব্লাড ভেসেলগুলি, এবং গিল ফিলামেন্ট মেড অফ ফ্ল্যাটেন্ড প্লেটেডস কল্ড ল্যামেলা, এই যে এরকম প্লেট দ্বারা গঠিত, যাদেরকে ল্যামেলা বলা হয়। এখন এখানে আমি এই চিত্রটার সাহায্যে বোঝাতে চেয়েছি তার শ্বসন কৌশলটা। এই যে একটা মাছ দেখতে পাচ্ছ, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের পুরোটাই যেহেতু কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, তাই এটাকে নীল রং দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা জানি যে মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। তো এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ এই ভেনাস হার্টের যে কাজ, সে অঙ্কীয় ধমনীর মাধ্যমে রক্তটাকে নিয়ে আসলো, নিয়ে এসে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, এই যে রক্তটাকে নিয়ে আসলো, নিয়ে এসে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে সে গিল আর্চের মধ্যে দিয়ে প্রবেশ করালো। এই যে গিল আর্চের মধ্যে দিয়ে প্রবেশ করালো ভেন্ট্রাল অ্যাওর্টা হার্ট, এবং এখানে এই যে ফুলকায় ল্যামেলা আছে, এই ল্যামেলায় অসংখ্য কৈশিক জালিকা রয়েছে। এই কৈশিক জালিকায় ব্লাডটা অক্সিজেন যুক্ত হয়ে সেই পথে এই যে অক্সিজেন যুক্ত ব্লাড এই বহির্বাহী ধমনী অর্থাৎ ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিজ হয়ে সে ডর্সাল অ্যাওর্টা হয়ে সারা দেহে পরিবাহিত হলো। আর এখানে মাউথ যখন ওপেন হবে তখন এর বাক্কাল চেম্বার এক্সপান্ডিং হবে, অর্থাৎ এর যে
আম, ফুলকা প্রকোষ্ঠ রয়েছে, এই ফুলকা মুখের যে প্রকোষ্ঠটা রয়েছে সেটা এক্সপ্যান্ড হবে, প্রসারিত হয়ে তার এই যে এখানে যে অপারকুলার ভালভ ক্লোজ হবে, তার এই অপারকুলামের ভালভটা ক্লোজ হয়ে যাবে, যার ফলে এখানে একটা পানির প্রেসার কাজ করবে। ওই পানির প্রেসারেই তার রক্তটা থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ হবে আর পানি থেকে অক্সিজেন যুক্ত হবে। তারপরে পানির প্রেসার সৃষ্টি হওয়ার ফলে তার এখানকার অপারকুলার ভালভটা ওপেন হয়ে যাবে, যার ফলে পানিটা এদিক দিয়ে বের হয়ে যাবে আর তার মাউথটা তখন ক্লোজ হয়ে যাবে। আর বাক্যাল চেম্বার কন্ট্রাক্টিং হয়ে যাবে। এই হচ্ছে তোমার মূল আহ, বিষয়, শ্বসন কৌশলটা। এখন শ্বসন কৌশলে শ্বসনের কাজে আরো একটি জিনিস গৌণভাবে জড়িত থাকে, সেটা হচ্ছে বায়ুথলি বা পটকা, যেটাকে এয়ার ব্লাডার বা সুইম ব্লাডার বলা হয়ে থাকে ইংরেজিতে। তো রুই মাছের আহ, বায়ুথলি বা সাঁতার থলি পটকা একটি পাতলা প্রাচীর বিশিষ্ট থলি বিশেষ, এটি পৌষ্টিক নালীর পৃষ্ঠীয় প্রাচীর থেকে উৎপত্তি লাভ করে থাকে এবং দেখতে চকচকে, এবং এর ভিতরের বিভিন্ন ধরনের গ্যাস থাকে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এবং রুই মাছের বায়ুথলি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা হচ্ছে সম্মুখ ও পশ্চাৎ কক্ষ বলা হয়। এর সম্মুখ কক্ষটি ছোট থাকে এবং পশ্চাৎ কক্ষটি বড় থাকে, এবং দুটি কক্ষের মাঝখানে একটি গভীর খাঁজ রয়েছে। এবং বায়ু থলির সম্মুখ কক্ষটি একটি সরু নিউম্যাটিক ডাক্ট দ্বারা অন্য নালীর সম্মুখে পৃষ্ঠীয় অঞ্চলের সাথে যুক্ত থাকে। আর বায়ুথলির কাজ হচ্ছে প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসাবে কাজ করে। এটা শব্দ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করে। পানিতে দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি দেখা দিলে বায়ুথলিতে বিদ্যমান গ্যাস সেই ঘাটতি পূরণ করে মাছের শ্বসন কাজে সহায়তা করে থাকে। এটি মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে পানির নিচে বিভিন্ন গভীরতায় মাছকে স্থির রাখতে সহায়তা করে, এবং বায়ুথলির এক অংশের গ্যাস অন্য অংশে স্থানান্তর করার মাধ্যমে মাছ পানিতে দেহের মাধ্যাকর্ষণ যে কেন্দ্র সেটা রক্ষা করে থাকে। তাহলে আমরা বায়ুথলি কি এবং বায়ুথলির কাজ দেখলাম। এখন বায়ুথলির একটা ছবি দেখতে পাচ্ছি আমরা যে বর্ণনাটা এতক্ষণ পড়লাম সেই বর্ণনার সাথে আমরা মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমরা টু চেম্বার বিশিষ্ট, সম্মুখ কক্ষটা ছোট, পশ্চাৎ কক্ষটা বড়, এবং এখানেও অনেক রক্তনালী রয়েছে। ভিতরে গ্যাস দ্বারা পরিপূর্ণ, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, এবং এই যে নিউম্যাটিক ডাক্ট থাকে যেটার সাথে অন্য নালীর সাথে যুক্ত, এবং এই ধরনের সুইম ব্লাডারকে ফাইসোস্টোমাস সুইম ব্লাডার বলা হয়ে থাকে। তাহলে আমরা এতক্ষণ আহ, রুই মাছের আহ, শ্বসন তন্ত্রের যে সকল অঙ্গ শ্বসন কিভাবে সম্পন্ন করে, শ্বসন তন্ত্রের অঙ্গ ফুলকা সম্পর্কে ফুলকার গঠন জানলাম, এর শ্বসন কৌশল জানলাম, এবং বায়ুথলির গঠন এবং কাজ জানলাম, বায়ুথলির ছবি দেখলাম। তো আশা করি আজকের ক্লাসটা দেখে তোমরা উপকৃত হয়েছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।